নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। পেহেলগামের হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড সৈফুল্লাহ কাসৌরি, লস্কর-ই তৈবার ডেপুটি কমান্ড্যান্ট, সেটা ভিডিও বার্তায় বলেছেন তিনি নির্দোষ। পাকিস্তানকে বদনাম করার চেষ্টা করছে ভারত, এটা ভারতীয়দেরই চক্রান্ত। পাকিস্তানকে বদনাম করার জন্য তারা পরিকল্পিতভাবে এই কাণ্ডটা ঘটিয়েছে। আমার প্রশ্ন ভারত সরকারের কাছে, যে নেতানিয়াহুর ইসরায়েল যখন গাজা ভূখণ্ডে হামলা চালিয়ে হামাসকে নিকেশ করার জন্য বদ্ধপরিকর, কোনো আন্তর্জাতিক চাপ টাপকে তারা থোড়াই কেয়ার করছে, আমি ইসরায়েলের এই অভিযানকে সমর্থন করি। কারণ গাজা ভূখণ্ডে যেভাবে হামাস জঙ্গিরা ইসরায়েলের সার্বভৌমত্বকে দীর্ঘদিন ধরে চ্যালেঞ্জ জানাচ্ছে, নেতানিয়াহুর সামনে আর কোনো বিকল্প খোলা নেই। তবে একটাই আশার কথা, গাজা ভূখণ্ডের সাধারণ মানুষের একটা অংশ তাদের মোহভঙ্গ হয়েছে, হামাস জঙ্গিদের বিরুদ্ধে তারা পথে নেমেছে। 2023 সালের 7ই অক্টোবর হামাস জঙ্গিরা ইসরায়েলে ঢুকে যে হত্যাকাণ্ড চালিয়েছিল, পণবন্দি করেছিল, তার প্রত্যুত্তরে ইসরায়েল ডিফেন্স ফোর্স এই হামলা চালাচ্ছে। ইসরায়েল ভারত বন্ধু, এটা মনে রাখতে হবে। অনেকে ইসরায়েলের ভূমিকাকে মানবতা বিরোধী অপরাধ বলে মনে করেন। দেখুন, সাধারণ মানুষের মৃত্যু আমিও সমর্থন করি না, কিন্তু সাধারণ মানুষ, মহিলা, শিশুদের, চিকিৎসা কর্মীদের ঢাল করে হামাস জঙ্গিরা লুকিয়ে আছে। তাদের নিশানা করছে ইসরায়েলের সেনা, তাই এই জন্যই এই ঘটনা ঘটছে। নিজেদের ভূখণ্ডের সার্বভৌমত্ব এবং নিজেদের নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা যে কোনো স্বাধীন সার্বভৌম দেশের সরকারের কর্তব্য। ইসরায়েল সেই কাজটাই করছে। আমি আশাবাদী যে ভারত সরকার ঠিক সময় মতো এমন পদক্ষেপ নেবে যা পাকিস্তান আগামী 100 বছরে ভুলতে পারবে না। হিন্দুস্তানে হিন্দু খুন হয়েছে পরিকল্পিতভাবে, ধর্ম পরিচয় জেনে, তাদের পোশাক খুলিয়ে, তাদের আইডেন্টিটি সম্পর্কে নিশ্চিত হয়ে, তাদের কালমা পড়তে বলে, যারা একেবারে বেছে বেছে টার্গেট করে হিন্দুদের খুন করা হয়েছে। একজন মুসলিম টাট্টু চালক, যিনি অসীম সাহসিকতার পরিচয় দিয়ে জঙ্গিদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, তাকে কাফের পরিচয় দিয়ে গুলিতে ঝাঁঝরা করে দেয়া হয়েছে। হিন্দু খুনের প্রতিশোধ চাই। যে কজন সনাতনী মারা গেছেন, খুন হয়েছেন, তাদের 10 গুণ জিহাদির লাশ দেখতে চায় ভারতবর্ষ অন্তত, এবং সমস্ত রকম জঙ্গি পরিকাঠামোকে ধ্বংস করতে হবে। আমরা করেছি, সেই জন্য পাকিস্তান ওই সীমান্তের লঞ্চ প্যাড ডিসম্যান্টেল করে দিচ্ছে, জঙ্গিদের ভিতরে চালান করে দিচ্ছে, যাতে তারা সাধারণ মানুষের মধ্যে মিশে থাকতে পারে। ভারত সমুচিত জবাব দেবে। কবে জবাব দেবে এর দিনক্ষণ কখনোই প্রকাশ্যে আলোচনা করাও যায় না, এবং ভারত সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এই সমস্ত বিষয় তারা গোপনীয়তা বজায় রাখছে। যখন সময় হবে তখন জবাব দেয়া হবে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এটা দর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী এমন সব বক্তব্য দিচ্ছেন, এর থেকে প্রমাণিত হয় যে পাকিস্তান এই ঘটনার সঙ্গে যুক্ত, বিশেষ করে পাকিস্তান সেনা এবং আইএসআই। পাকিস্তান হচ্ছে টেররিজম, এক্সট্রিমিজম এন্ড অর্গানাইজড ক্রাইমের এপিসেন্টার, ভুললে চলবে না। আমরা তথ্য প্রযুক্তি রপ্তানি করি, ওরা রপ্তানি করে সন্ত্রাসবাদ। ওদের জিডিপির পরিমাপ হয় প্রগতি নয়, মৌলবাদ দিয়ে। কিন্তু আমরা তো আমাদের প্রতিবেশী বদল করতে পারবো না, তাই পাকিস্তানের অস্তিত্বকে স্বীকার করে নিয়েই আমাদের থাকতে হবে। কিন্তু পাকিস্তানকে মুঁহতোড় জবাব দিতে হবে।
দেখুন, স্বাধীনতার পর ভারত এবং পাকিস্তানের সেনাবাহিনীর যে বিন্যাস, তাতে পাকিস্তানে 31 জন সেনাপ্রধান হয়েছেন। স্বাধীনতার পর ভারত এবং পাকিস্তানের সেনাপ্রধান ব্রিটিশ ছিলেন, কিন্তু তারপরে যারা ভারতীয় বা পাকিস্তানি দায়িত্ব নিয়েছেন তাদের মধ্যে 31 জন হচ্ছে পাকিস্তানের সেনাপ্রধান হয়েছেন এখনো পর্যন্ত ভারতের 15 জন। নির্ধারিত টার্মের পরেও অনেকে 2-3 বছর কাটিয়েছেন। মুশারফ কাটিয়েছেন, আইয়ুব খান কাটিয়েছেন, ইয়াহিয়া কাটিয়েছেন। সব থেকে কম সময়ের জন্য একজন ছিলেন 74 দিনের জন্য, যখন ইয়াহিয়া বাংলাদেশের যুদ্ধে ভারতের কাছে হেরে গিয়ে পদত্যাগ করতে বাধ্য হন। দেখুন, ইয়াহিয়া বলুন, আইয়ুব খান বলুন, জেনারেল পারভেজ মুশারফ বলুন, এরা ধর্মে মুসলমান হতে পারেন, কিন্তু এরা কখনোই র্যাডিক্যাল ছিলেন না। এরা নিয়মিত মদ্যপান করতেন এবং ওয়েস্টার্নাইজড লাইফস্টাইল মেনটেন করতেন। অনেকে বলেন যে জিয়াউল হকের সময় থেকেই নাকি পাকিস্তান সেনাবাহিনীতে ইসলামিকীকরণ শুরু হয়েছে। দেখুন, জিয়াউল হকের বাবা মৌলভী ছিলেন, কিন্তু তিনি খুব নামি স্কুল কলেজে পড়াশোনা করেছেন। প্রথম জীবনে তিনি ওরকম কট্টর ইসলামিস্ট ছিলেন না, কিন্তু যখন তিনি ক্ষমতা দখল করলেন, ভুট্টোকে জেলে বাড়ালেন, ভুট্টোকে ফাঁসিতে ওঠালেন, তখন তার পাশে ঘিরে থাকা স্তাবকরা বলতে শুরু করলো যে উপরওয়ালা মেহেরবানি করেছে ভুট্টোর উপরে, সেই জন্য ভুট্টো এইসব অ্যাচিভ করতে পেরেছে। তারপর সোভিয়েত যখন আফগানিস্তান আক্রমণ করলো, তখন ভুট্টো এই জিয়াউল হকের স্তাবকরা তার মাথায় এরা বদ্ধমূল ধারণা ঢুকিয়ে দিল যে তিনি উপরওয়ালা নুমায়েন্দে, তিনি এই পবিত্র ধর্মযুদ্ধে সোভিয়েতের বিরুদ্ধে লড়াই করবেন, আফগানিস্তানে মুজাহিদদের সাথ দেবেন। তখন থেকেই জেনারেল জিয়াউল হকের মধ্যে প্রবল ধর্মমতানো দেখা যায়। কোথায় কোথায় কালাম শরীফ থেকে উদ্ধৃতি দিতেন। তারপরে ধাপে ধাপে ইসলামিকীকরণ হয়েছে সেনাবাহিনীতে। সেনাবাহিনীর কর্মকর্তাদের মধ্যে র্যাডিক্যাল ভাবধারার ভয়ঙ্কর রকম অনুপ্রবেশ করেছে। তার সর্বশেষ নিদর্শন হচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। ওনার বাবাও মৌলভী, কিন্তু উনি পড়াশোনা করেছেন দামি কলেজে। দেখবেন কথায় কথায় কোরআন শরীফ থেকে উদ্ধৃতি দেন। নইলে কেউ বলতে পারে প্রবাসী পাকিস্তানিদের সমাবেশে কার্যত হিন্দুদের বিরুদ্ধে জিহাদের ডাক দিয়েছিলেন। দ্বিজাতি তত্ত্বের বন্দনা করে হিন্দু এবং মুসলমান কত আলাদা, হিন্দুদের সঙ্গে মুসলমানদের দর্শন, ধর্মাচরণ, অ্যাসপিরেশন সবকিছুর যে পার্থক্য আছে সেটা বলে তিনি কার্যত বলতে পারেন ধর্মযুদ্ধের ডাক দিয়েছিলেন। তার যে জিহাদি মানসিকতা, সেই জিহাদি মানসিকতা প্রকট হয়ে উঠেছিল। বললেন না যে কাশ্মীর ওয়াজ আওয়ার জুগুলার ভেন, কাশ্মীর ইজ আওয়ার জুগুলার ভেন, কাশ্মীর উইল বি আওয়ার জুগুলার ভেন। পাকিস্তানের জুগুলার ভেন আমরা কেটে দিয়েছি। সিন্ধু জল চুক্তি থেকে বেরিয়ে এসে আপাতত, কারণ সিন্ধু জল চুক্তিতে যে জলের ভাগ পাকিস্তান পায়, তার থেকে পাকিস্তানের কৃষিকাজ, পানীয় জল এবং ইন্ডাস্ট্রির কাছে লাগে। এবার কিন্তু ভাটে মারা হবে। দেখুন, ভারতীয় হাই কমিশনের স্টাফ স্ট্রেংথ কমিয়ে দেওয়া, আটারি সীমান্ত, ওয়াঘা সীমান্ত বন্ধ করা, পাকিস্তানিদের আর ভিসা না দেওয়া, এবং সার্ক ভিসা নিয়ে যারা এসেছিলেন তাদের 1 মের মধ্যে চলে যেতে হবে। পাকিস্তানের সেনা, বায়ুসেনা, বিমান বাহিনীর যারা অ্যাডভাইজার ছিলেন তাদেরকে দেশ ছাড়তে হবে 1 মের মধ্যে। ভারতও তাদের হাই কমিশনে যারা এই অ্যাডভাইজার ছিলেন তাদেরকে ফিরিয়ে আনছে। ভারতে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতকে মধ্যরাতে তলব করেছিল দিল্লি। পাকিস্তান হাই কমিশনের সামনে থেকে পুলিশের ব্যারিকেড সরিয়ে দেওয়া হয়েছে। হাই কমিশন সহ অন্যান্যদের বলা হয়েছে তোমরা পার্সোনা নন গ্রাটা। এগুলো সব ঠিক আছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এগুলো ডিপ্লোম্যাটিক পথে।
কিন্তু ওই যে সিন্ধু জল চুক্তি থেকে বেরিয়ে আসা 1960 সালের 19শে সেপ্টেম্বর যে চুক্তি সম্পাদিত হয়েছিল জওহরলাল নেহরু আইয়ুব খানের মধ্যে 9 বছর ধরে আলোচনার পর ওয়ার্ল্ড ব্যাংকের মধ্যস্থতায় সেই চুক্তি থেকে ভারত আপাতত সরে এসছে। আমরা এই চুক্তি বাতিল করে দেব, আমরা এই চুক্তি পুনর্বিবেচনার কথা ইতিমধ্যেই পাকিস্তানকে জানিয়েছি। এই চুক্তি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। পাকিস্তান এবার ঠেলা বুঝবে। ওটা হচ্ছে ভাতে মারার প্রথম পদক্ষেপ। কিন্তু আমরা শুধু এই কূটনৈতিক বার্তা সিন্ধু জল চুক্তি থেকে বেরিয়ে আসার মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকবো, এটা ভারতবাসী চায় না। তারা চায় মুতোর জবাব, ঘরে ঢুকে শত্রুকে নিকেশ করা। ইসরায়েল যদি পারে, আমাদেরকেও সেটা পারতে হবে। ভারত সরকার, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিশ্চয়ই কোনো প্ল্যান চক আউট করছেন। রাতারাতি এ ধরনের অভিযান হয় না, আটখাট বেঁধে অভিযান করতে হয়। ভারতবাসীর যে সেন্টিমেন্ট, এটা হিন্দুস্তান, হিন্দুরা 120 কোটি, হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ বলে ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ। সেই হিন্দুস্থানে হিন্দুদের যদি কোতল করা হয়, দেশবাসীর ক্রোধ, ক্ষোভ এই পদক্ষেপের, শুধু এই পদক্ষেপ নিলে প্রশমিত হবে না। ঘরে ঢুকে শত্রুদের নিকেশ করতে হবে এবং পাকিস্তান সেনাবাহিনীকে একটা বার্তা দিতে হবে যে এনাফ ইজ এনাফ, এবার ঠেলা সামলাও। যে কটা যুদ্ধ পাকিস্তান করেছে আমাদের সঙ্গে সব কটা হেরেছে। তাদের ভূখণ্ড হাতছাড়া হয়েছে। বালুচিস্তান কদিন থাকবে আমরা জানি না। বালুচিস্তান পাকিস্তানের 44% ল্যান্ডমাস। পাকিস্তান সেনাবাহিনীর জওয়ান এবং মিড লেভেল অফিসারদের মধ্যে সেনাপ্রধানের বিরুদ্ধে বিদ্রোহ ধুমায়িত হয়েছে। তারা বলছেন, সেনাপ্রধান আসিম মুনির কি, ইওর টাইম ইজ আপ। সেনাবাহিনীর মধ্যে নিজের নেতৃত্বের প্রতি বিদ্রোহ, দেশের মানুষ সেনাবাহিনীর প্রতি ক্ষিপ্ত। এই পরিস্থিতিতে এই জঙ্গি হামলাটা সংগঠিত করেছে আইএসআই, পাকিস্তানের সেনাবাহিনীর মদতে জঙ্গিরা। নজর ঘুরিয়ে দেওয়া। সেনাবাহিনী জানে, পাকিস্তানের সেনাবাহিনী জানে ভারত রিটালিয়েট করবে, জানে, এবং তারা যথেষ্ট ভয়ও আছে। সীমানায় তারা তাদের বায়ুসেনা এবং স্থলসেনাকে হাই অ্যালার্টে রেখেছে। কিন্তু আমরা ঘরে ঢুকে মেরে আসবো, নিকেশ করবো জঙ্গিদের। যতই পাক বাহিনী, আইএসআই জঙ্গিদের আশ্রয় দিক না কেন, জঙ্গিদের স্বর্গরাজ্য হয়ে উঠুক না কেন পাকিস্তান যেন ভুলে না যায় যে ভারত সরকার এর আগেও তাদের মাটিতে সার্জিক্যাল স্ট্রাইক করেছে। সার্জিক্যাল স্ট্রাইকটা ক্লিশে হয়ে গেছে। এবার আমার ধারণা ভারত সরকার এমন কোন পদক্ষেপ নেবে যেটা আনপ্রেসিডেন্টেড। কূটনৈতিক ক্ষেত্রে যা যা নেওয়ার আপাতত হয়েছে, ভবিষ্যতে আরো নেওয়া হবে। কিন্তু আমরা চাই ঘরে ঢুকে নিকেশ করতে হবে জঙ্গিদের, এবং তাদের পিছনে যারা রয়েছেন, যারা মদত দিচ্ছেন, তার মধ্যে পাক সেনা আছে, আইএসআই আছে, সবাই আছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে মানে এমন ব্যবস্থা নেওয়া যাতে পাকিস্তানের মানুষ আগামী 100 বছর সেই ঘটনার স্মৃতিটা ভুলতে না পারে। এনাফ ইজ এনাফ। আর চলতে পারে না। ধর্মীয় পরিচয় জেনে খুন করা হয়েছে, একেবারে পরিকল্পিত হিন্দু নিধন। চট্টগ্রামের হাজারীগলি থেকে শুরু করে আপনার পাহেলগাঁও, সব জায়গাতে সেই একই চিত্রনাট্য। সেই সংখ্যালঘু নিধন, সেই হিন্দু শূন্য করে দেওয়ার প্রবণতা। ইউনুসের বাংলাদেশ আর শাহবাজ শরীফের পাকিস্তান একই মুদ্রার এপিটোপি। দেখছেন, ইউনুস একটা দায়সারা গোছের বিবৃতি দিয়ে দুঃখ প্রকাশ করেছে।
কারণ ও তো পাকিস্তানের পাচারা একটা লোক, ওর সমর্থক জামাতে ইসলামী পাকিস্তানপন্থী, ওর সমর্থক জঙ্গি জেহাদিরা ওই লস্করি তৈবারের মতোই। কি অদ্ভুত মিল এদের না, যে সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসাবে পাকিস্তান দুনিয়ায় চিহ্নিত, নিন্দিত, সেই বাংলাদেশের মাটিতে পাকিস্তানের বিদেশ সচিব 15 বছর বাদে এলো। পাকিস্তানের বিদেশমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী আসার কথা। তাহলে আমাদের পূর্ব প্রান্তে জঙ্গি রাষ্ট্র বাংলাদেশ, আর এদিকে তো পাকিস্তান আছে। ইউনূসের হাতে পড়ে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হওয়ার দিকেই এগোচ্ছে। যাদের সঙ্গে পাকিস্তানের সখ্য থাকে, অন্তত এই উপমহাদেশে, বিশেষ করে বাংলাদেশ, যে বাংলাদেশের সৃষ্টি পাকিস্তানের পেট থেকে, 30 লক্ষ বাঙালির রক্তে রাঙা পাক সেনাবাহিনীর হাত, তাদের সঙ্গে যে সরকার ঘনিষ্ঠতা বাড়াতে চায়, সেই সরকারের আদর্শ হলো পাকিস্তানের আদর্শ, অর্থাৎ টেরোরিজম, এক্সট্রিমিজম এন্ড অর্গানাইজড ক্রাইমের এপিসেন্টার। তাহলে পাকিস্তানের দোসর রাষ্ট্র জঙ্গি রাষ্ট্রই বটে। সেই জন্য বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রই বলা বাঞ্ছনীয়। কারণ যে দেশটা সৃষ্টি হলো পাকিস্তানের অংশ থেকে, 30 লক্ষ বাঙালির আত্মবলিদানের বিনিময়ে, সেই দেশের সরকার প্রধান পাকিস্তানের কোলে উঠে বসার জন্য যখন ব্যাকুল হয়ে ওঠেন, তখন বোঝা যায় পাকিস্তান যে জঙ্গিবাদকে রাষ্ট্রীয় নীতি হিসাবে প্রতিষ্ঠিত করেছে, বাংলাদেশও সেই পথে হাঁটতে চায়। সেই জন্যই আনসারুল্লাহ বাংলার প্রধান জসিমউদ্দিন রহমানি সহ 90 জন কুখ্যাত সন্ত্রাসীকে জেল থেকে ছেড়ে দেয় ইউনূসের অন্তর্বর্তী সরকার। সেই জন্যই নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরির বাংলাদেশের রাস্তায় আস্ফালন করে। সেই জন্যই ইউনূসের অন্তর্বর্তী সরকারের অংশ হন হিজবুত নেতা মাহফুজ আলম এবং বাংলাদেশের স্বরাষ্ট্র সচিব নাসিমুল গানি 2000 সালে বাংলাদেশে হিজবুত তাহরিরের প্রতিষ্ঠা করেছিলেন। তাই বললাম, যাহা পাকিস্তান তাহাই বাংলাদেশ, মুদ্রার এপিঠ এবং ওপিঠ। তবে ভারত বিরোধী জঙ্গি কার্যকলাপ করলে আলটিমেটলি কেউ নিস্তার পাবে না, এটাও বাস্তব সত্য। আমাদের কয়েকটা দিন ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে ভারত সরকার কিভাবে মুঁহতোর জবাব দেয় পাকিস্তান সেনা, আইএসআই এবং জঙ্গি জেহাদিদের।